প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে। আর আজকের ব্লগে আপনাদেরকে আমি দেখাবো ঢাকার টিকাতুলিতে অবস্থিত রোজ গার্ডেন প্যালেস। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই মুহূর্তে রোজ গার্ডেনের ঠিক সামনে অবস্থান করতেছি। তো সামনেই হচ্ছে গেটের টিকেট কাউন্টার আছে। তো টিকেট কাউন্টার থেকে আমরা হচ্ছে টিকেট কেটে নিবো। জনপ্রতি টিকেটের মূল্য ৳৩০। আর যারা হচ্ছে স্টুডেন্ট তাদের জন্য ৳১০। আর যারা বিদেশি পর্যটক আছে তাদের জন্য ৳৪০০ টিকেটের মূল্য। তো টিকেট কাটা শেষ। এখন হচ্ছে আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করে ভিতরে কি, কি আছে সবকিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, রোজ গার্ডেন প্যালেসের ভিতরে ঢুকতে শুরুতেই কিন্তু একটি জাদুঘর করা হয়েছে। এই জাদুঘরটা এখনো চালু হয় নাই। তবে অতি শীঘ্রই এটা চালু করা হবে। আর দেখতেই পাচ্ছেন এখানে অনেক খালি জায়গা আছে। এখানে হয়তো ভবিষ্যতে কিছু করা হবে। এখন হচ্ছে রোজ গার্ডেনের সামনে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আর খুবই সুন্দর একটা পুকুর আছে। পুকুরের ২ পাশে কিন্তু আবার ঘাটও আছে বসার জন্য। খুব সুন্দর করে এখানে বসার জায়গা করা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সেই অপমানে গড়া রোজ গার্ডেন প্যালেস। প্রিয় দর্শক, এই রোজ গার্ডেন প্যালেসকে অপমানে গড়া বলার একটি প্রচলিত ঘটনা রয়েছে। সেটি হলো একবার ধনী ব্যবসায়ী ঋষিকেশ দাস ঢাকার এক জমিদারের বাগান বাড়িতে গিয়ে অপমানিত হন। তখন তিনি সেই অপমানের জবাব দিতেই নিজের রুচি ও সামর্থ্যের পরিচয় দিতে আরো দৃষ্টিনন্দন করে একটি রাজপ্রাসাদ নির্মাণের সিদ্ধান্ত নেন। পরবর্তীতে ১৯৩১ সালে নির্মাণ হয় আজকের এই রোজ গার্ডেন প্যালেস। যদিও এই ঘটনার লিখিত কোনো ঐতিহাসিক প্রমাণ নেই, তবুও এটি রোজ গার্ডেন প্যালেসকে ঘিরে সবচেয়ে পরিচিত জনশ্রুতিগুলির একটি। প্রিয় দর্শক, এবার আমি আপনাদের মাঝে এই রোজ গার্ডেন প্যালেসের বিস্তারিত ইতিহাস তুলে ধরব। ১৯৩১ সালে তৎকালীন ধনী ব্যবসায়ী ঋষিকেশ দাস প্রায় ২২ বিঘা জমির উপর এই দৃষ্টিনন্দন প্রাসাদটি নির্মাণ করেছিলেন। প্রাসাদের চারপাশে বিভিন্ন জাতের গোলাপের বাগান থাকায় এর নাম রাখা হয় রোজ গার্ডেন প্যালেস। ইউরোপীয় ও দেশীয় স্থাপত্যশৈলীর সমন্বয়ে নির্মিত এই প্রাসাদে রয়েছে সুউচ্চ স্তম্ভ, কারুকার্যময় বারান্দা, নান্দনিক নকশা এবং রাজকীয় পরিবেশ, যা আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। আর্থিক সমস্যার কারণে ১৯৩৬ সালে ঋষিকেশ দাস প্রাসাদটি খান বাহাদুর কাজী আব্দুর রশিদের কাছে বিক্রি করে দেন। এরপর এর নাম রাখা হয় রশিদ মঞ্জিল। রোজ গার্ডেন প্যালেস শুধু একটি সুন্দর স্থাপনাই নয়, বাংলাদেশের রাজনীতি ইতিহাসেও রয়েছে এর বিশেষ গুরুত্ব। ১৯৪৯ সালের ২৩শে জুন এই প্রাসাদে প্রতিষ্ঠিত হয় আওয়ামী মুসলিম লীগ, যা পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগ নামে পরিচিত হয়েছিল। এ কারণে রোজ গার্ডেন প্যালেসকে বাংলাদেশের রাজনীতি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন হিসাবে বিবেচনা করা হয়। দর্শক, বর্তমানে এটি বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের সংরক্ষিত ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর একটি। ইতিহাস, স্থাপত্য ও সৌন্দর্যের অনন্য সমন্বয় রোজ গার্ডেন প্যালেস আজও পুরান ঢাকার অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থান। প্রিয় দর্শক, এবার চলুন আমি আপনাদেরকে পুরো রোজ গার্ডেনটা ঘুরে দেখাবো। তো প্রথমে আপনাদেরকে রোজ গার্ডেনের বাইরের দৃশ্যগুলা দেখানোর চেষ্টা করেছি আমি আজকের এই ভিডিওতে। তো দেখতেই পাচ্ছেন আমিও একটু ভিডিওতে আসলাম। ভিডিওতে আসলে খুবই কম আসা হয়। ইনশাআল্লাহ সামনের ভিডিওগুলাতে আমি আরো আসার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, চলুন আমরা দেখি আরো কি, কি আছে এই রোজ গার্ডেন প্যালেসে। রোজ গার্ডেন প্যালেসের আরেকটি বিশেষ আকর্ষণ হলো এখানকার ঐতিহাসিক বেঙ্গল স্টুডিও। ১৯৭০ এর দশকে এই প্রাসাদের একটি অংশ বেঙ্গল স্টুডিওর কাছে লিজ দেওয়া হয়। পরে ১৯৬৯ সালে এখানে আনুষ্ঠানিকভাবে বেঙ্গল মোশন পিকচার্স স্টুডিও লিমিটেড প্রতিষ্ঠিত হয়, যা ঢাকার প্রথম দিকের বেসরকারি চলচ্চিত্র স্টুডিওগুলোর একটি। বাংলা চলচ্চিত্রের স্বর্ণালী সময়ে এই স্টুডিওতে অসংখ্য সিনেমার শুটিং হয়েছে। বিশেষ করে পুরান ঢাকার ঐতিহ্যবাহী পরিবেশ ও রোজ গার্ডেনের রাজকীয় স্থাপত্যের কারণে এটি নির্মাতাদের কাছে খুবই জনপ্রিয় ছিল। বিখ্যাত বাংলা সিনেমা হারানো দিনের মতো চলচ্চিত্রের শুটিংও এই স্টুডিওতেই হয়েছিল। একসময় বেঙ্গল স্টুডিও ছিল চলচ্চিত্র নির্মাণ, সম্পাদনা ও শুটিংয়ের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই রোজ গার্ডেন প্যালেস শুধু ইতিহাস ও রাজনীতির সাক্ষী নয়, বরং বাংলাদেশ চলচ্চিত্র জগতের স্মৃতিও বহন করে চলেছে।
প্রিয় দর্শক, এবার আমি আপনাদেরকে রোজ গার্ডেন প্যালেসের ভিতরের কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন যে অনেকেই কিন্তু এখানে ছবি তুলতেছে, কারণ খুবই সুন্দর একটা জায়গা। বিশেষ করে ছবি তোলার জন্য খুবই সুন্দর একটা জায়গা। অনেকেই কিন্তু এই রোজ গার্ডেন প্যালেস শুধু দেখার জন্য নয়, বরং অনেকে ছবি তোলার জন্য এখানে আসে। আর যখন আপনারা ভিতরে প্রবেশ করবেন, ঠিক আমরা সিনেমায় যেমন দেখেছি পুরনো ঘরবাড়ি বা রাজপ্রাসাদ যেমন হয়, সেরকম একটা অনুভূতি আপনারা পাবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক বিশাল বড় একটা ঝাড়বাতি আছে। আর আপনারা যখন নিচে দেখবেন তখন কিন্তু এখানে দেখতে পারবেন যে নিচতলায় একটা ডাইনিং টেবিল আছে, বিশাল বড় অনেকগুলো চেয়ার আছে। যদিও এখানে বসা নিষেধ। আপনারা চাইলে এখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন বা ঘুরে দেখতে পারেন। আর এখানের জানালাগুলাও কিন্তু দেখতে পারতেছেন সেই পুরনো আমলের বা পুরনো ডিজাইনের, কিন্তু এখনো কিন্তু এগুলা ভালো আছে, কারণ পুরনো জিনিস কিন্তু ভালো থাকে। তো এই যে দেখতে পারতেছেন আমি আবারও একটু ভিডিওতে আসলাম। তো খুবই সুন্দর একটা জায়গা, দেখে খুবই ভালো লাগলো। আপনারা অবশ্যই এখানে ঘুরতে আসবেন, তাহলে আপনাদেরও খুব ভালো লাগবে। প্রিয় দর্শক, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে আমি তুলে ধরবো। দীর্ঘদিন ধরে কিন্তু এই রোজ গার্ডেন প্যালেস পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে এটি পড়ে থাকায় এর সৌন্দর্য ধীরে ধীরে নষ্ট হতে থাকে। রোজ গার্ডেন প্যালেসের ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় বাংলাদেশ সরকার ২০১৮ সালে প্রায় ৩৩১ কোটি ৭০ লাখ টাকায় প্রাসাদটি অধিগ্রহণ করে। এরপর এর সংরক্ষণ ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়, যাতে দেশের এই ঐতিহ্যবাহী স্থাপনাটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষিত থাকে। প্রিয় দর্শক, আমার আজকের এই ব্লগের মাধ্যমে আপনারা রোজ গার্ডেন সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন আশা করি। তো এবার আমি আপনাদেরকে রোজ গার্ডেন প্যালেসের ঠিক উপরের কক্ষগুলোতে কি কি আছে সেটা দেখানোর চেষ্টা করব। রোজ গার্ডেন প্যালেসের উপরের কক্ষগুলোতে যাওয়ার জন্য একটা কাঠের সিঁড়ি রয়েছে। তো সেই কাঠের সিঁড়িটা সবসময় ব্যস্ত থাকে, ওইখানে মানুষ অনেক ছবি তোলে, যার কারণে আমি দেখাতে পারলাম না। তো এই যে দেখতে পারতেছেন এখন হচ্ছে আমি ঠিক রোজ গার্ডেন প্যালেসের উপরের যে কক্ষ আছে সেইখান থেকে আমি একটা ভিডিও নিলাম। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু পুকুরটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এর আগে যে ছোট সিঁড়িটা আপনাদেরকে দেখালাম আমি ভিতরে, এটা হচ্ছে একটা ছোট্ট সিঁড়ি যেটা দিয়ে হচ্ছে ছাদে যাওয়া যায়। তো এটা আপাতত বন্ধ রাখা হয়েছে। এটা ব্যবহার করা হয় না। আর অন্যান্য যেসব জায়গাগুলো আছে ওগুলা হচ্ছে সংস্কার করে সুন্দর করে দর্শনার্থীদের দেখার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এবার যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠিক রোজ গার্ডেন প্যালেসের উপরের কক্ষ। এখানেই কিন্তু জলসা বসত তৎকালীন রাজা বাদশাহ কিংবা জমিদারদের। তো দেখতেই পাচ্ছেন এখানে খুবই সুন্দর একটা ছবি রাখা হয়েছে রোজ গার্ডেন প্যালেসের। প্রিয় দর্শক, এবার এখানে আরো কিছু কক্ষ আছে, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে একটা কক্ষ, এটা হচ্ছে মূলত বেডরুম। বেডরুমে দেখতেই পাচ্ছেন কি কি আছে। সাধারণ একটা খাট আর হচ্ছে জানালা, এখানে আর তেমন কিছু নেই। আর পাশে দুইটা ছোট ছোট টেবিল আছে কিছু রাখার জন্য। তো কেমন লাগছে আপনাদের দেখে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। আর আগেকার যেসব সিলিং গুলা ছিল ওগুলাও কিন্তু ঠিক অন্য পদ্ধতিতে অন্যভাবে বানানো হতো। তো এখানে কিন্তু ভিতরে প্রবেশ করা নিষেধ, আপনারা বাইরে থেকে দেখতে পারবেন। এই হচ্ছে আরেকটা বেডরুম, এটাও কিন্তু খুবই সুন্দর। এটার মধ্যে আবার অনেক কিছু আছে, দেখতে পাচ্ছেন টেবিল আছে, তারপরে চেয়ার আছে, তারপরে খাট আছে। তো আবার আরেকটা ড্রেসিং টেবিলও আছে। আর এখানে খুবই সুন্দর একটা ঝাড়বাতি। তো আপনাদের এই রুমটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো দর্শক দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ঠিক যেই জলসাঘর আছে বা ড্রয়িং রুম যেটাকে বলা হয় সেটার দৃশ্য। এখানে কিন্তু অনেকগুলো পুরনো সোফা রাখা হয়েছে। এখানেই কিন্তু তৎকালীন আমলের যেসব রাজা বাদশাহ জমিদাররা তারা বসতো, তারা গল্প করতো। তো এইখানে আরেকটা রুম আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পারতেছেন এখানে আরেকটা ছবি রাখা আছে। আর এই যে এটাতেও কিন্তু প্রবেশ নিষেধ। আর এখানে একটা ছবি রাখা আছে একজন নারীর, সেই নারীটা কিন্তু এই যে প্রাসাদ আছে প্রাসাদের মালিকের যে স্ত্রী, ওনার ছবি রাখা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানেও একটা ঝাড়বাতি আছে খুবই সুন্দর। প্রিয় দর্শক, আমরা কিন্তু ঠিক ব্লগের শেষ পর্যায়ে চলে আসছি। কেমন লাগলো আজকের ব্লগটা সবাই কমেন্ট করে জানাবেন।
আর পরবর্তী আমি কোন জায়গার ব্লগ নিয়ে আসলে ভালো হবে বা কোন জায়গার ব্লগ আমি বানাতে পারি, অবশ্যই আপনারা আমাকে একটু কমেন্ট করে সাজেশন দিবেন। তো এই সেই রাজপ্রাসাদ যেটা আপনাদেরকে এতক্ষণ আমি দেখালাম, রোজ গার্ডেন প্যালেস। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল, আপনারা অবশ্যই এখানে আসবেন, ঘুরে যাবেন, ভালো লাগবে। তো দর্শক, আমার আজকের এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আবারও আপনাদের মাঝে এরকম সুন্দর ব্লগ নিয়ে হাজির হব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।